একটা গল্প কবিতা পাঁচফোড়ন কথা। পাঁচফোড়ন কথায় আপনাকে স্বাগতম। আজ শুনবেন পাঁচফোড়ন অরিজিনালস। আজকের গল্প অভিশাপ। শুনতে থাকুন। এনজাটোর মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছি না। হাসি খুশি মানুষটা এইভাবে চলে গেল। কতবার ওর কেপটাউনের বাড়িতে আমরা বন্ধুরা মিলে জমিয়ে মজা করেছি, আর সেই সঙ্গে ওর হাতে বানানো রকমারি খাওয়া দাওয়া। দারুণ মজার মানুষ ছিল এনজাটো। একদিকে যেমন বদমেজাজি, আবার অন্যদিকে তেমনি দিলদরিয়া। বন্ধুদের আড্ডা ও একাই জমিয়ে দিতে পারত, গানে, গল্পে, মজায়। গল্প করতে করতে আর ওর বানানো জিভে জল আনা খাবার চাকতে চাকতে রাত ভোর হয়ে যেত আমাদের। আবার কখনো তাসের আড্ডায় ঝগড়া বেঁধে লেগে যেত চুলোচুলি। এমনই মানুষ ছিল সে। প্রায় ফোন করে ডাকতো আমায় ওর ওখানে। আমিও বলতাম শিগগিরই যাব। জোহানেসবার্গে একটা কনফারেন্স আছে আমার সামনের মাসে। ভেবেছিলাম সেই সুযোগে ঘুরে আসবো ওর ওখানে। অনেক দিন দেখা হয়নি, কিন্তু আর দেখা হলো না। আজ সব এইভাবে শেষ হয়ে গেল। যা জানতে পারলাম, কাল রাতে পাবে গিয়ে মদের নেশায় একটা লোকের সাথে বাজি ধরে মদ খাওয়ার। শেষে বচসা, মারামারি, হাতাহাতি। গোয়ার এনজাটো বয়স হয়েছে সেটা ভুলে গেছিল। শেষটায় পেটে একটা ঘুষি খেয়ে উল্টে পড়ে মাটিতে, আর ওঠেনি। হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ। আর সেই লোকটাও বিপদ বুঝে ফাঁকতালে পুলিশের হাত গুলে পালিয়েছে। আর ও দেশের যে আইন শৃঙ্খলা, তাতে লোকটাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একটা ফালতু কারণে বন্ধুটা এইভাবে চলে গেল। মনে জোর পাচ্ছি না। প্রাণ খোলা চঞ্চল পরম বন্ধুকে কফিনের ভেতর শান্ত হয়ে শুয়ে থাকতে দেখতে পারবো কিনা জানি না। তবুও আমাকে যেতেই হবে ওর শেষ কাজে, শেষ দেখা করতে, কথা রাখতে। সাইমন আর জেমসকেও সঙ্গে নিতে হবে। ওদের কষ্টও তো আমার চেয়ে কোনো অংশে কম নয়। সেই কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ার দিন থেকেই আমরা অভিন্ন হৃদয় বন্ধু। পৃথিবীর চারদিক থেকে এসে জুটেছিলাম আমরা চারজন, চারটে আলাদা কন্টিনেন্ট। স্যান ফ্রান্সিসকো থেকে আসা সাইমন, ম্যানচেস্টার থেকে জেমস, কেপটাউন থেকে এনজাটো, আর কলকাতা থেকে আমি। কেউ কাউকে চিনতাম না, কেউ কাউকে আগে দেখিনি। ইউনিভার্সিটিতে পড়তে গিয়েই আলাপ পরিচয়। আলাদা দেশ, আলাদা সভ্যতা, সংস্কৃতি, আচার। কিন্তু তবুও ওই বাড়ি ছেড়ে থাকা দিনগুলোতে পরস্পরের মধ্যে গড়ে উঠেছিল এক দারুণ বন্ধুত্ব, সারা জীবনের জন্য। তারপর কলেজ শেষ হয়েছে, যে যার জীবনে ফিরে গেছি, কিন্তু বন্ধুত্ব রয়ে গেছে সেই একই রকম। একই বিষয় নিয়ে পড়াশোনা করেছি, তাই কাজের সূত্রেও আমরা একে অপরের পরিপূরক। বিশ্বের নানা প্রান্তের লেকচার, সেমিনারে হামেশাই দেখা হচ্ছে। আর যখনই দেখা হয়, গল্পের ঝড় ওঠে। সেই পুরনো দিনের গল্প, সেই আদি অকৃত্রিম হাসি ঠাট্টা আড্ডা। কিন্তু আজ থেকে আর হবে না চারজনের দেখা। এখন থেকে শুধুই তিনজন, আর একজন থাকবে কবরের নিচে ঘুমিয়ে। সুগন্ধি তেল, মসৃণ নমনীয় ছিন্ন বস্ত্রের দীর্ঘ অংশ, কাঠের গুঁড়ো, আতর, লৌহ শলাকা আর মোম। আয়োজন সম্পূর্ণ দেখে নিশ্চিন্ত হলো র্যামিটেপ। কাজের সময় জিনিসপত্র অগোছালো থাকাটা তার মোটেই পছন্দ নয়। স্বয়ং ঈশ্বরের অংশ মহান ফেরাও তৃতীয় র্যামেসিসের রাজত্বে দেহ সংরক্ষণ বিভাগের প্রধান সে। তার কাজ নিখুঁত, তাই তো তাকে ফেরাওয়ের এত পছন্দ।
পৃথিবীর মায়া কাটিয়ে অনন্ত জীবনের পথে যাত্রার মাঝে যে বিশ্রামস্থল, তার চাবিকাঠি আছে একমাত্র এই রামেটেপের হাতে। শীতল পাথুরে জমির ওপর অনেকটা জুড়ে এই ঘর, মাটির অনেক নিচে, লোক চক্ষুর আড়ালে। ঘরের কোণে কোণে পিদিমের আলো জ্বলছে, দেওয়ালে রং বেরঙের চিত্রমালা। ঘরের মাঝে কাজের জায়গা, একটা পাথরের বেদি, পাশে কাঠের নানান পাত্রে রাখা সরঞ্জাম। ঘরের মায়াবী আলোয় রামেটেপের মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে ওঠে। কাজ ভালোই এগোচ্ছে। এমসেটিও চলে এসছে একটু আগে। অভ্যস্ত হাতে কাজ শুরু করে রামেটেপ। সুগন্ধি তেল মাখা কাঠের গুঁড়োতে ডুবিয়ে রাখা পবিত্র দেহকে তুলে আনে প্রস্তর বেদির ওপর। আদরের প্রলেপ পড়ে দেহের প্রতিটি অংশে। সাইমনের সাথে কথা বলে আমি রীতিমতো আতঙ্কিত। এনজাটোর শেষ কাজে যাওয়ার জন্য ফোন করেছিলাম জেমসকে, কিন্তু বারবার রিং হওয়ার সত্ত্বেও তুলল না। ফোনটা খুব ডাকছিল। একে এনজাটোর এই পরিণতি, তারপর জেমসেরও পাত্তা পাচ্ছি না। তাই তড়িঘড়ি সাইমনকে ফোন করি, আর তখনই পেলাম সেই দুঃসংবাদটা। আসলে দুপুরবেলা বসে টিভি ইন্টারনেট দেখার অভ্যেস আমার কোনো কালেই নেই, তাই নিউজটা দেখা হয়নি, আর তাই খবরটাও মিস করে গেছি। ভারী গলায় সাইমন জানালো যে জেমস আর নেই। আজ খুব সকালে ও গাড়ি নিয়ে লন্ডনের দিকে যাচ্ছিল একটা কাজে। পথে একটা বাঁদর ওর গাড়ির সামনে পড়ে। জায়গাটা নিরিবিলি ছিল, কিন্তু তবুও দু একজন আই উইটনেস পাওয়া গেছে। লন্ডনের আর্কিওলজিক্যাল সার্কিটে জেমস খুবই বিখ্যাত, তাই বিবিসিতে ব্রেকিং নিউজটা দিয়েছে, কিন্তু এখনও ডিটেল জানা যায়নি। পোস্টমর্টমের পর বাকি খবর পাওয়া যাবে বলছে। সাইমন ইন্টারনেটে দেখে সবে আমায় ফোন করতে যাচ্ছিল, তখনই আমি ফোন করি ওকে। খবরটা শুনে আমি খুব ভেঙে পড়লাম। একই দিনে দুই প্রাণের বন্ধুকে হারাবো একথা স্বপ্নেও ভাবিনি। এই গত মাসেই লন্ডনের ইন্ডিয়ান আর্কিওলজি সেমিনারে জেমসের সাথে দেখা হয়েছে আমার। কত কথা হলো পুরনো দিনের। প্ল্যান হলো আবার চারজনে দেখা করার, একসাথে কোথাও যাওয়ার। কিন্তু হঠাৎ করে সেই চারজনের দুজন আর চলে গেল আমাদের ছেড়ে, নেহাতি অপঘাতে। সাইমনকে কি বলবো ভেবে পেলাম না। সাইমন যদিও যেতে পারবে না কেপটাউন বা ম্যানচেস্টার কোথাওই, কারণ ও এখন পরিবার নিয়ে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করতে গেছে। সেখান থেকেই ফোন করছে। এখন ওদের ওখানে মাঝরাত। যে গাড়িটা ওদের ছেড়ে গেছে সেটা কালকের আগে পৌঁছবে না ওদের নিতে, তাই যেতে হলে আমাকে একাই যেতে হবে। ভারী মনে ফোন ছাড়লাম। সাইমনও যেতে পারবে না, আমিও কি একা একা যেতে পারবো? মন ভেঙে গেছে। আজ এই বৃদ্ধ শরীর আর ভারাক্রান্ত মন কি অতটা ধকল নিতে পারবে জানি না। সাইমনের তবু পরিবার আছে, আর আমি এখানে একা। দুটো কথা বলে হালকা হওয়ারও লোক নেই। শহর থেকে দূরে এই বাগান বাড়িটা কিনেছিলাম শখ করে। বেশ নিরিবিলিতে থাকা যাবে, নাগরিক সভ্যতার অত্যাচার সইতে হবে না। পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে বোধহয় নতুনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, তাই এই প্রকৃতির মাঝে বনবাস করছিলাম। এখানে বর্ষায় ব্যাঙের ডাক শোনা যায়, সকালে ঘুম ভাঙে পাখির ডাকে, আবার পিছনের জঙ্গলটায় শিয়াল নেউলের অভাব নেই। সন্ধে হলেই পিছনের কম্পাউন্ডে শিয়াল ঘুরে বেড়ায়, এখনো তাদের হুক্কা হওয়া শুনতে পাই। বাড়ি দিব্যি আছি এদের মাঝে, কিন্তু আজ প্রথমবার একজন মানুষের প্রয়োজন মনে হলো আমি কত একা। জেমসের মৃত্যুর খবর বিবিসি দেখাচ্ছে, আর আমার এখানে কিছু একটা হয়ে গেলে কেউ জানতেই পারবে না। এই কথাটা মনে হতেই এক অদ্ভুত ভয় গ্রাস করলো আমার সমস্ত সত্তাকে। মৃত্যু ভয়, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ভয়।
আনমনেই হঠাৎ চোখ পড়ল আমার কাজের টেবিলে। কিছু ইজিপশিয়ান হিয়েরোগ্লিফিক্স নিয়ে কাজ করছিলাম ইদানিং। মনে পড়ে গেল প্রাচীন মিশরীয়দের এই মৃত্যু ভয় ছিল না, কারণ তারা জানতো মৃত্যুর পর আছে অনন্ত জীবন, যে জীবনের প্রহরী হলো হোরাসের সন্তানরা, আর সঙ্গে স্বয়ং আনুবিস। মৃদু মন্দ গতিতে কাজ এগোচ্ছে। র্যামেটেপের নিপুণ হাত দোবনে ভেজানো বস্ত্রখণ্ড জড়িয়ে দিচ্ছে ওই পবিত্র দেহের চারদিকে। হাঁপিয়ে সে ইতিমধ্যে যোগ দিয়েছে এমসেটির সাথে। কাজে গতি বেড়েছে। সেই মহান মুহূর্তের আর বেশি দেরি নেই। পবিত্র দেহ, স্বয়ং ঈশ্বরের অংশ, ধীরে ধীরে আবৃত হচ্ছে শ্বেত শুভ্র বস্ত্রের আড়ালে। একের পর এক আস্তরণ পড়ছে সিক্ত বস্ত্রের। মোট 20টি আস্তরণ, মধ্যে বিরতি দিয়ে দিয়ে। র্যামেটেপ নিষ্পলক দৃষ্টিতে গুণে চলে। 1, 2, 3। এখন শেষ বিকেল। পিছনের বাগানের ঝাঁকড়া সব গাছে যত পাখি থাকে তাদের বাড়ি ফেরার পালা। এই সময় পাখিদের সম্মিলিত কোরাসে আমার বাগানটা বেশ গমগম করে। কিন্তু আজ যেন একদম আলাদা। চারিদিকটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে, গুম মেরে আছে, যেন ঝড়ের আগে শান্তি। একটাও পাখি ডাকছে না। তবে কি তারা পথ ভুলে গেল, নাকি আমাকে ভুলে গেল? মনের এই দারুণ একাকী সময়ে পাখিগুলো কি তবে আমায় ছেড়ে চলে গেল, নাকি সবটাই আমার মনের ভুল? বুড়ো বয়সে হঠাৎ বন্ধুহারা হয়ে অসহায় হয়ে পড়েছি। ইন্টারনেট সার্চ করে জেমসের খবরটা পড়ার পর যেন আরো ভয়ে কুঁকড়ে গেছি আমি। গাড়ি অ্যাক্সিডেন্টে জেমস মরেনি, ও শ্বাসরোধে মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে নাকি ওই জানোয়ারটা গাড়ির ওপর উঠতেই জেমস গাড়ি থামিয়ে দেয়। তারপর সেটা খোলা জানলা দিয়ে ঢুকে জেমসের গলা টিপে ধরে। জেমস এতটাই হতবাক হয়ে গেছিল যে বাধাও দিতে পারেনি। রিলেটেড লোকাল নিউজে বলছে কাছেই নাকি এক জু থেকে একটা বেবুন পালিয়েছে। সেইটাই হয়তো জেমসকে আক্রমণ করে থাকতে পারে। খবরটা এতটাই আশ্চর্যের যে আমি তাতেই হতবাক হয়ে গেছিলাম। খবরের শেষ অংশটুকু পড়ার মতো আর ক্ষমতাই ছিল না। আর এই সময়ই সমস্ত নিস্তব্ধতা খান খান করে দিয়ে আমার ফোনটা বেজে উঠল হঠাৎ। সাইমন কলিং। সাইমনের বউ ফোন ধরে কাঁদতে কাঁদতে ধরা গলায় যেটুকু বলল তা হলো, কাল সাইমন নাকি শখের বন্দুক দিয়ে এক বাজ পাখি শিকার করেছিল। নর্মালি বাজ পাখি মারা খুব কঠিন কাজ আর নিষিদ্ধও বটে, কিন্তু সাইমনের জেদের কাছে ওর বউ হার মানে। আর বোকা বাজ পাখিটাও পালানোর বিশেষ চেষ্টা করেনি। কাল রাতে সেই পাখিটাকে আগুনে ঝলসেই ওর ডিনার হয়। বাকিরা অবশ্য ঘেন্নায় সেটা খায়নি। আমার সাথে কথা বলার পর থেকেই সাইমনের হঠাৎ ভীষণ পেটে ব্যথা শুরু হয়, আর সেই সঙ্গে রক্ত আমাশা। ওষুধপত্র যা সঙ্গে ছিল সব দিয়েছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। ভোরের একটু আগেই সব শেষ। এখনো অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি তাদের কাছে। আমার মাথা আর কাজ করছে না। শেষে সাইমনও। কিন্তু কি করে সম্ভব একই দিনে আমার 3 বন্ধুর এভাবে অপঘাতে চলে যাওয়া? এ যে অসম্ভব। ফোন রেখে আমি ধপ করে বসে পড়লাম ঘরের মেঝেতে। বাইরে তখন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছে। বাগানে শেয়ালদের ডাকও শুরু হয়ে গেছে। একটা শেয়াল বোধহয় আজ সাহস করে বারান্দায় উঠে এসেছে। খোলা সদর দরজা দিয়ে তার জুলজুলে দুটো চোখের দিকে তাকালাম আমি। কি অস্বস্তিকর চাহনি। যা ভাগ বলতে গিয়েও হাতটা মাঝ শূন্যে থমকে গেল আমার। মাথার মধ্যে কি যেন একটা দারুণ বেগে ঘুরপাক খাচ্ছে। একটা নিদারুণ সত্যি, ভয়াবহ বটে। কি যেন একটা অনেক পুরনো কথা মনে পড়েও পড়ছে না। কি যেন
অবশেষে মনে পড়েছে, বছর 30 আগের কথা। ইউনিভার্সিটি থেকে উইন্টার ভ্যাকেশনের সময় 4 বন্ধু মিলে গিয়ে পড়েছিলাম ইজিপ্টে। উদ্দেশ্য ছুটি কাটানো, আর সেই সঙ্গে আমাদের আর্কিওলজি কোর্সের কিছু ফিল্ড ওয়ার্ক করা। গোটা ইজিপ্টটাই চষে ফেলেছিলাম বোধহয় 4 জনে মিলে, যদি ইন্টারেস্টিং কিছু পাওয়া যায়। কিন্তু অনেক ঘোরাঘুরির পরেও সেরকম নতুন কিছু পেলাম না। তারপর যখন ফিরে আসার পালা, তখন এক গাইড খবর দিল যে লাক্সার থেকে 40 কিলোমিটার দূরে কোনো এক গ্রামে গেলে কিছু খবর পাওয়া যেতে পারে, তবে খরচ পড়বে অনেক $। গিয়েছিলাম সেই মতো সেই গ্রামে। গ্রামের সরল মানুষগুলো ঘুরিয়ে দেখিয়েছিল আশপাশটা। আমরা অবাক হয়ে গেছিলাম এই জেনে যে ওই গ্রামের এক পাশে একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার আছে, যেখানে রয়েছে সম্পূর্ণ এক অনাবিষ্কৃত সমাধি। ভেতরে সার্কোফেগাসে রয়েছে একটা মামি, কোনো বড় সড়ো মানুষের, সম্ভবত কোনো ফেরাও। গ্রামের মানুষগুলো এত দিন ধরে লুকিয়ে রেখেছিল সেটা বাইরের জগৎ থেকে, কারণ ওই সমাধিতে নাকি অভিশাপ আছে। আজ $এর লোভে তারা আমাদের দেখাতে বাধ্য হয়েছে, তবে আমাদের তারা বারণ করেছিল ভেতরে না ঢুকতে, তাহলে সেই অভিশাপ নাকি আমাদের পিছু ছাড়বে না। কিন্তু তখন রক্ত গরম ছিল, তাই তাদের সাবধান বাণী ধর্তব্যের মধ্যে আনেনি। রাতের অন্ধকারে ঢুকেছিলাম সেই সমাধিতে আমরা। সার্কোফেগাসের ডালা খুলে ভেতরের 4টে পবিত্র ক্যানোপি জার চুরি করে পালিয়ে এসেছিলাম সেখান থেকে। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। যৌবনের সেই লজ্জাকর স্মৃতিতে সময়ের ধুলো জমেছে, কিন্তু আজ হঠাৎই যেন স্মৃতির পর্দায় অতীতের নাটক আবার মঞ্চস্থ হতে দেখছি। জেমসের পোস্টমর্টমে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। ওর লাংস দুটো নাকি উধাও। সন্দেহ করা হচ্ছে মর্গের মেডিকেল এক্সামিনারের গাফিলতিতেই নাকি এমনটা হয়েছে, নইলে মানুষের লাংস বুকের খাঁচা ছেড়ে আবার কোথায় যাবে। দরকার ছিল না, তাও সন্দেহ নিরসনের জন্য একবার কেপ টাউনে ফোন করেছিলাম। এনজাটোর পেট থেকেও লিভারটা হাওয়া। কাজ প্রায় সমাপ্তির পথে। র্যামেটেপের এখন দারুণ ব্যস্ততা। কেভেসেনাভও এসে পড়েছে পশ্চিমের দেশ থেকে অন্ত্র ভরা পাত্র নিয়ে। সেই পাত্রের মুখ বাজ পাখির মতো। ইমসেটি আর হাপি তো পূর্বেই উপস্থিত তাদের পাত্র হাতে। ইমসেটির দক্ষিণ দেশ থেকে আসা মনুষ্যমুখী পাত্রে একটা তাজা যকৃৎ, আর হাপির উত্তর দেশীয় পাত্রে রয়েছে হাওয়া ভরা ফুসফুস। সেই পাত্রের মুখ একটা বেবুনের। র্যামেটেপ আসন্ন মুক্তির আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। কতদিন ধরে অপেক্ষা করে আছে এই দিনটার মুক্তি, আর একটু পরেই তার দায়িত্ব শেষ হলেই, যেদিন থেকে ওই ঘৃণ্য মানুষগুলো ওই পবিত্র পাত্রগুলো চুরি করে নিয়ে গেছে, সেই দিন থেকে মৃত্যুর দেবতা অ্যানোবিসের নির্দেশে র্যামেটেপ ফিরে এসেছে অনন্ত জীবনের জগৎ থেকে। এই মৃত্যুর মাঝখানে অপেক্ষা রয়েছে এই দিনটার জন্য, যেদিন হোরাসের পুত্ররা আবার উদ্ধার করে আনবে সেই পবিত্র পাত্রগুলো। সেই মুহূর্ত সমাগত। এখন শুধু অপেক্ষা পূর্বের দেশ থেকে দুয়ামোতেফের। র্যামেটেপ একের পর এক বস্ত্রের আস্তরণ পরিয়ে যায় সেই প্রাচীন পবিত্র দেহের গায়ে। 17, 18, 19 সবটা এখন আমার কাছে পরিষ্কার। সারা জীবন যে প্রাচীন মিশরীয় উপকথাকে গাল গল্প ভেবে এসেছি, তাই এখন আমার চোখের সামনে ঘটে চলেছে। মিশরীয় সমাধির যে পবিত্র পাত্রগুলো আমাদের হাতে জড়িয়ে পড়েছিল চারদিকে, আজ তা আবার কেন্দ্রমুখী। হোরাসের পুত্ররা মানুষ, বেবুন আর বাজ পাখির রূপ ধরে লিভার, লাংস আর ইন্টেস্টাইন নিয়ে ফেরত চলে গেছে।
এবার আমার পালা। কে আসবে আমার পাকস্থলী নিতে? দো মুতেফ নাকি স্বয়ং আনুবিস? দুজনের প্রতীকী যে এক। একবার কাতর চোখে শোকেশে রাখা সেই ধুলো জমা জারটার দিকে তাকালাম। শেয়ালমুখী। হঠাৎ একটা ডাক শুনে চোখ ফেরালাম দরজার দিকে। সদর দরজায় উকি মারছে দুটো জ্বলন্ত চোখ। শিয়ালটা বারান্দা ছেড়ে সাহস করে ঘরের মুখে এসে পড়েছে। আর নিস্তার নেই। আতঙ্কে উত্তেজনায় আমি বুকের নিচটা খামচে ধরলাম। ওই জ্বলন্ত চোখ থেকে কিছুতেই দৃষ্টি সরাতে পারছি না আমি। গলাটা শুকিয়ে ধীরে ধীরে কাঠ হয়ে আসছে। জল, একটু জল। কাঁপা কাঁপা হাতে আমার 5 মিশালি কাজের টেবিলের দিকে হাত বাড়ালাম জলের বোতলটার দিকে। বোতলটা হাতে নিয়েই এক নিঃশ্বাসে ঢেলে দিলাম কয়েক ঢোক গলায়। কিন্তু একই গলা জ্বলে যাচ্ছে কেন? হায় ঈশ্বর, একই খেলাম। জল না আগুন? যেন একটা আগুনের পিণ্ড জ্বলতে জ্বলতে আমার গলা দিয়ে নামছে পাকস্থলীতে। কি খেলাম? তবে কি স্পেসিমেন পরিষ্কার করার কেমিক্যালটা খেয়ে নিলাম ভুল করে? নিশ্চয়ই তাই। নিয়তির খেলায় আজ অভিশাপ আমাকেও গ্রাস করেছে অন্যদের মতো। আমি জানি এবার কি হবে। প্রথমে পাকস্থলীর দেওয়ালটা জ্বলে পুড়ে শেষ হবে। তারপর দেওয়াল ফুটো করে ওই আগুনে কেমিক্যাল ছড়িয়ে পড়বে আমার পেটের ভেতরে। তারপর 15 মিনিটে সব শেষ। আর আনন্দের কথা হলো, আমার এই বিভৎস মৃত্যু নাটকটা সজ্ঞানে দেখবো আমি। আর সঙ্গে ওই শিয়ালটা, নাকি দোয়া মোথেফ, নাকি স্বয়ং আনুবিস, যে জ্বলন্ত চোখ নিয়ে ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে, আরো কাছে, আরো কাছে, তার সেই চুরি যাওয়া পাকস্থলী ফিরিয়ে নিতে। ওই জ্বলন্ত চোখের সম্মোহনে বাহ্যজ্ঞান লোপ পাওয়ার আগের মুহূর্তে বোধহয় একবার হাত জোর করে কাতর অনুরোধ করলাম, আর একটু অপেক্ষা করো, দয়া করো, মরতে দাও আমায় আগে। শুনলেন গল্প অভিশাপ, আজকের 5 ফোড়ন অরিজিনালসে। একটা গল্প, কবিতা, ছুরন কথা।